50 বছর পরে কি একটা মনে হলো, নামমাত্র একটা ট্রাইব্যুনাল গঠন করলো। ট্রাইব্যুনালের নাম দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আইনের অনেকগুলো ধারাকে সংশোধন করতে হয়েছে, যেটা 1971-এই নিষ্পত্তিগত একটা বিষয়। সেই সময়কার তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, যে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু ওই ইস্যুটাকেই 50 বছর পরে উত্থাপন করে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এদেশের নিরপরাধ আলেম ওলামাদেরকে তাদের যুদ্ধ অপরাধী সাজিয়ে, রাজাকার সাজিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো। কথা ঠিক কিনা? তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠাতার মূল কারিগর তো বিগত ফ্যাসিস্ট সরকার, ঠিক না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা গঠন করার মূল উদ্যোক্তা হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকার। কে জানতো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো, ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যিনি প্রতিষ্ঠা করেছেন তাকেও আসামি হয়ে দাঁড়াতে হবে, এটা কখনো কেউ কল্পনা করছে? বিগত যতগুলো মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই কোর্টে করা হয়েছে সবগুলো প্রশ্নবিদ্ধ। সাক্ষী বলে আমি 5 মাইল দূরের থেকে দেখছি। কয় মাইল দূরের থেকে? আরে ভাই, 5 মাইল দূর থেকে দেখা যায়? আরেক সাক্ষী বলে আমি শুনছি। আরেক সাক্ষী কোর্ট থেকে উধাও, কোর্টের সামনে থেকে নিয়ে যায়, পরে পাওয়া যায় ইন্ডিয়ায়। তাহলে এই বিচার ব্যবস্থা ছিল প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থা। কথা ঠিক কিনা? কিন্তু আমরা এই কয়েকদিন ধরে নেট ঘাটলে কয়েকটা ভয়েস রেকর্ড আমরা শুনতে পাচ্ছি না? তার ভিতর 3 জন ব্যক্তির ভয়েস রেকর্ড হচ্ছে উল্লেখযোগ্য। এই 3 জন ব্যক্তি 2 জন ছিল পৃথক পৃথক, কিন্তু একজন এই 2 জনের সাথে সম্পৃক্ত। তো 2 জন কে কে পৃথক ছিল? একজন ছিল এই দেশের কুখ্যাত সন্ত্রাস হাসানুল হক ইনু। এই কুখ্যাত সন্ত্রাস হাসানুল হক ইনু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক আব্দুল মালেককে এই হাসানুল হক ইনু, তুফাইল আহমেদ, রাশেদ খান মেনন প্রকাশ্যে হত্যা করে মৃত্যু নিশ্চিত করার পরে ভাই আব্দুল মালেকের শরীরের উপরে নৃত্য করেছিল এই হাসানুল হক ইনু। এই হাসানুল হক ইনুরা স্বাধীনতার সময় আমাদের দেশের মা বোনদের উপরে নির্যাতন নিপীড়ন করে নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে এই দেশে পরবর্তীতে জাহির করেছিল। তাদের শাস্তি হওয়া উচিত এইভাবে। এরা কেমনে জেলখানায় থাকে? শিয়াল কুকুরের মতো অঙ্গ বিচ্ছিন্ন করে পল্টনের বিভিন্ন মোড়ে মোড়ে এদের অঙ্গগুলো টাঙিয়ে রাখা উচিত, এটাই ওদের শাস্তি। কি বলে জানেন ম্যাডাম? কারফিউটা একটু কঠোর করা উচিত। 24-এর এই গণ অভ্যুত্থানকে দমন করার জন্য আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে ফোন দিয়ে বলছে যে ঢাকার কারফিউটা একটু কঠোর করা উচিত, আর সব মোড়ে মোড়ে মাইক নামাই দেন, মাইক দিয়ে অ্যানাউন্স করেন, মানুষের ভিতরে ভীতি তৈরি করেন। এবারকার আন্দোলনটা একটু দমন করে নি, পরবর্তীতে পদক্ষেপ নেওয়া যাবে। এইভাবে তাকে পরিচিত করলো। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ফোন দিয়ে বলছে
আপা এখন তো আর সম্ভব না, বিভিন্ন মোড়ে মোড়ে হল থেকে ছাত্রগুলো সব বের হয়ে গেছে। আমি ছাত্রলীগের যে সভাপতি ছিল এদেরকে ডেকে, সেক্রেটারি ছিল তাদেরকে ডেকে আমার বাসায় আশ্রয় দিয়েছি, পরিস্থিতি ভালো না, কি করা যায়। তখন বলছে যে আপা যে কোনো মূল্যে হোক এটাকে দমন করেন, আর পরবর্তীতে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল প্রত্যেকটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করব। এরা কি ষড়যন্ত্রের অংশ না? শেখ হাসিনা বলেছে তার এই যে সিটি মেয়র ছিল তাপস, ফজলে নূর তাপসকে বলছে, ফজলে নূর তাপস বলছে আর্মি নামাই দেন। তখন বলছে বাবা একটু ভেবে চিন্তে কথা বলো, কি বলছো তুমি জানো? তারপরে বলছে আমি কি পুরাতে বললাম আর কি পুরালো। তার মানে এই সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল এগুলো পুরানোর মূল কারিগর ছিল বিগত সরকারের ফ্যাসিস্ট এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামক যেই খুনের চক্র তারা তৈরি করেছিল, তার প্রধান শেখ হাসিনা ছিল এর মূল হোতা। তার বিচার কে জানতো? যে অপরাধ ট্রাইব্যুনালে আজ বিগত দিনে বাংলাদেশের বড় বড় আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই একই ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রকাশ্যে সাক্ষীদের উপস্থিতিতে তার বিরুদ্ধে অসংখ্য মামলা খাড়া আসার সাথে সাথে ডানে বামে তাকানো নয়, সরাসরি ফাঁসির রশি গলায় ঝুলতে হবে। বাংলার জনগণ আপনাকে ক্ষমা করবে না। সোহেল তাজ আপনার দলের লোক বলেছে যে তার ভিতরে কোনো অনুশোচনা নাই, বিদেশে বসে এখনো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না? তার ভিতরে কোনো অনুতপ্ততা নাই। ১,৫০০ মানুষকে তারা হত্যা করেছে, ৬ থেকে ৭০০ শিশুকে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে বোম্বিং করেছে, বুকে গুলি চালিয়ে হত্যা নিশ্চিত করেছে, শহীদ করেছে। তারপরেও তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। যাদের ভিতরে অনুশোচনা নাই, অনুতপ্ততা নাই, আগামী ৫০ বছর নয় কত বছর বাংলার জমিনে ঢোকার ক্ষমতা আপনার হবে না। বাংলার জনগণ আপনাকে গ্রহণ করবে না। কারণ বাংলার জনগণ এখন চিন্তাশীল, চতুর, চালাক, বিবেচক। এখন আর কারোর পাতা ফাঁদে পা দেবে না। এখন বাংলার জনগণ ঐক্যবদ্ধ। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে হাদিসের বাংলা, আগামীর বাংলা হবে আলেম ওলামাদের বাংলা। কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না এই বিজয়কে। গতকাল রাতে গণবিশ্ববিদ্যালয়, এই যে সাভারের গণবিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানেও ইসলামী দলের জয় জয়কার। সুবহানাল্লাহ বলবেন না? সেখানেও ইসলামী দলের জয় জয়কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয় জয়কার, যেখানে কোরআন তেলাওয়াত করা যেত না রমজান মাসে, কোরআন তেলাওয়াত করা যেত না রমজান মাসে, সেখানে ইসলামের জয় জয়কার। সেখান থেকে ইসলামের বাতি এবং প্রদীপ প্রজ্বলিত হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের নাম নেওয়া যেত না। খুঁজে খুঁজে বের করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শাস্তি দেয়া হতো, মামলা দেয়া হতো, হামলা করা হতো, হল থেকে বহিষ্কার করা হতো, ক্লাস করতে দেয়া হতো না। সেখানেও ইসলামের প্রদীপ জ্বালিয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলার জমিন হবে কোরআনের জমিন ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? প্রিয় ভাই